হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে বেসিক বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই যদি মন দিয়ে এই ক্লাসটি করো, ইনশাআল্লাহ তোমাদের বেসিক নিয়ে কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি বলতে চাই চলক। চলক চলক হচ্ছে, চলক বলতে বোঝায় যেটি তোমাদের অনির্দিষ্ট থাকবে, অর্থাৎ যেটার মান পরিবর্তন করা যাবে। যেমন চলক এখানে হতে পারে অ্যালফাবেটের এক্স, ওয়াই, জেড। বিশেষ করে এই তিনটি চলক, এই তিনটি বিশেষ করে ব্যবহৃত হয় চলকের ক্ষেত্রে। তারপর তারপর হচ্ছে ধ্রুবক। ধ্রুবক ধ্রুবক যেটার মান তোমাদের নির্দিষ্ট থাকবে, তোমরা কখনোই পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে ধ্রুবক। যেমন তোমাদের বলা যেতে পারে 1, 2, 3, 4, এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, এগুলো ওই রকমই থাকবে। এটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যার কোনো সাথে চলক থাকবে না, অর্থাৎ যেমন এক্স, এটা থাকবে না। এটা হচ্ছে ধ্রুবক। যদি এক্স থাকে সেটার পাওয়ার হবে, ঘাত হবে 0, অর্থাৎ ওখানে চলকেই থাকবে না। এটা হচ্ছে তোমাদের ধ্রুবক। অপারেটর অপারেটর বলতে বোঝাচ্ছে এখানে গাণিতিক অপারেটর, গাণিতিক, যেমন প্লাস, মাইনাস, গুণন, ভাগ, এগুলো হচ্ছে অপারেটর। এগুলো বীজগাণিতিক রাশি। আর এখন বোঝাবো হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিটা কি? বীজগাণিতিক রাশি যেমন হচ্ছে চলক, চলক অপারেটর, চলক অপারেটর, এটা হচ্ছে অপারেটর। আর ধ্রুবক, এগুলো নিয়ে হচ্ছে, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এগুলো নিয়েই বীজগাণিতিক রাশি হয়। যেমন এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে একটি বীজগাণিতিক রাশি। সাধারণভাবে চলক, ধ্রুবক এবং অপারেটরের সমন্বয়ে গঠিত প্রতীককেই বীজগাণিতিক রাশি বলে। যেমন এটা হচ্ছে চলক, অপারেটর আর ধ্রুবক, এই তিনটির সমন্বয়ে কিন্তু এটা একটা রাশি হয়েছে। এর জন্য এটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। আর বীজগাণিতিক রাশিকে সংক্ষেপে কিন্তু রাশি বলে। এরপর আমরা আসবো পদ নিয়ে। পদ, পদ কিভাবে চিনবো? এটা একটা পদ, বীজগাণিতিক রাশিতে পদ। এটা একটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখানে পদ বলতে কি বোঝাবো? যখন পদ, যে মানে কোনো একটি বীজগাণিতিক রাশিতে প্লাস বা মাইনাস, প্লাস বা মাইনাস এই দুটা দ্বারা বিভক্ত অংশটা এক একটা পদ। তাহলে এখানে প্লাস, দুটো প্লাস আছে, তার এখানে তিনটা পদ। এটা একটা পদ কারণ এর সামনে প্লাস আছে, ওটা না লিখলেও হয়। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা হচ্ছে তিনটা পদ। এখন আমরা শিখবো বহুপদী। বহুপদী রাশি, বহুপদী রাশি মানে একের অধিক পদ নিয়ে যে রাশি গঠিত, এটাকে বহুপদী রাশি বলে। এটা যেমন হচ্ছে এটা এক্স স্কোয়ার, এটা একটা পদ। এর সাথে যদি আমরা দিই 2x, দুই নাম্বার পদ, এটা হচ্ছে 3, এগুলো হচ্ছে বহুপদী। অর্থাৎ একের অধিক পদ নিয়ে যে রাশি গঠিত হয়, এগুলোকে বলা হয় বহুপদী। আমরা এখন শিখবো এক চলকের বহুপদী। এক চলক অর্থাৎ একটি চলক দিয়ে বহুপদী, এক চলকের বহুপদী। যেমন ধরি এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স, একটা চলক, একটা চলক এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। যেমন এখানে, এখানে এক্স, এক্স একটা চলক, একটা চলক দিয়ে কিন্তু এটা হচ্ছে এক চলকের বহুপদী। অর্থাৎ এখানে অন্য কোনো চলক নেই, এক্স একটা চলকই। আমরা কিভাবে বুঝবো বহু দুই চলকের বহুপদী? এখন বুঝি। এফ অফ এক্স কমা ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে হচ্ছে দুই চলকের বহুপদী। এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এই দুই চলক নিয়ে দুটো বহুপদী, দুই চলকের বহুপদী। অর্থাৎ এখানে কিভাবে বুঝবো আমরা এখানে দুই চলকের বহুপদী? কারণ এখানে দেওয়া আছে যে এক্স আর ওয়াই, এই দুই চলকের, যদি আমরা এখানে ওয়াই মিশিয়ে দিই, যদি বলি এখানে কয় চলকের বহুপদী, তখন এখানে বলবো এক চলকের বহুপদী। আর এখানে যদি আমরা বলতে চাই ধ্রুবক কোনটা, ধ্রুবক কোনটা, তাহলে এটা একটা হচ্ছে ধ্রুবক পদ। কারণ এখানে উল্লেখ করে দেওয়া আছে যে এক্স, এখানে একটাই চলক, এক্স একটাই চলক, কিন্তু এখানে ওয়াই কিন্তু চলক হিসেবে বসেনি, এখানে ওয়াই হচ্ছে ধ্রুবক, ওয়াই হচ্ছে ধ্রুবক।
তো এখন আমরা শিখবো বহুপদীর মাত্রা। বহুপদী মাত্রা, মাত্রা কাকে বলবো আমরা? বহুপদী যে বহুপদীর মাত্রাটা আমরা কিভাবে বুঝবো যে এটা বহুপদীর মাত্রা? যে বহুপদী কোনো একটা, আমরা আগে প্রথমে একটা রাশি লিখি, বীজগাণিতিক রাশি। এখানে আমরা বুঝবো যে বহুপদীটির মাত্রা কোনটা। বহুপদীর মাত্রা আমরা বুঝবো এই গরিষ্ঠ গরিষ্ঠ ঘাত দ্বারা। কোনো বহুপদীতে যে গরিষ্ঠ ঘাত থাকে সেই ঘাত দ্বারা আমরা বুঝবো যে এটা বহুপদীর মাত্রা। এই ঘাত, এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 0, তাহলে এখানে গরিষ্ঠ কোনটা? 2। এই জন্য আমরা এখানে গরিষ্ঠ বহুপদীটির মাত্রা বুঝবো আমরা এখানে 2, অর্থাৎ মাত্রা, বহুপদীর মাত্রা 2। এখন আমরা শিখব মুখ্য পদ, মানে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদটিকে আমরা বলবো মুখ্য পদ। এখানে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ হচ্ছে এটা, আমরা এই পদটিকে বলবো মুখ্য পদ। মুখ্য পদ, এখন বলবো মুখ্য সহগ। মুখ্য পদের সহগকে আমরা বলবো মুখ্য সহগ। মুখ্য সহগ এখানে 2, কারণ এখানে মুখ্য পদের সহগ হচ্ছে 2, এই জন্য মুখ্য সহগ হচ্ছে 2। এরপর শিখব ধ্রুব, অর্থাৎ চলকবিহীন বা চলকের ঘাত 0, একেই বলবো আমরা ধ্রুবক। এখানে হচ্ছে চলকের ঘাত 0 বা এখানে চলকবিহীন, এটা না লিখলেও হবে, চলকবিহীন হচ্ছে এটাই ধ্রুবক। ধ্রুবক হচ্ছে 8। এখন আমরা শিখবো আদর্শ রূপ, বহুপদীর আদর্শ রূপ। আমরা কিভাবে বুঝবো এটা কিভাবে লিখলে আমরা বুঝবো এটা বহুপদীর আদর্শ রূপ হয়েছে? বহুপদীর আদর্শ রূপ বলতে বোঝা হচ্ছে ঘাতের সর্বোচ্চ ঘাতের অর্ধক্রম অনুসারে, অর্থাৎ বড় ঘাত থেকে আস্তে আস্তে ধ্রুবক পর্যন্ত আসতে হবে, এটাই হচ্ছে বহুপদীর আদর্শ রূপ। এখন আমরা শিখবো বহুপদীর গুণফল ও ভাগফল। বহুপদী হতে হলে কি শর্ত থাকবে? বহুপদী হতে হলে দুটি শর্ত। বহুপদী হতে হলে দুটি শর্ত থাকতে হবে, একটা হচ্ছে অঋণাত্মক ঘাতযুক্ত, অঋণাত্মক ঘাতযুক্ত, আর 2 নম্বর শর্ত হচ্ছে সসীম পদযুক্ত হতে হবে। সসীম অর্থাৎ অসীম হওয়া যাবে না, পদ সংখ্যা গণনা করার লাগে, অসীম পদযুক্ত। এগুলো হলে এটা হবে বহুপদী। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, 2x² + 3x + 6, আর একটা হচ্ছে 2x ইনভার্স 2 + 3x + 5, এটা হচ্ছে বহুপদী। এটা হচ্ছে বহুপদী কারণ এখানে কোনো অঋণাত্মক ঘাতযুক্ত নেই, আর সসীম পদ, দুটোই সসীম পদ, দুটোর পদ গণনা করা যায়। কিন্তু এখানে এটা বহুপদী হলো না কারণ এখানে ঋণাত্মক ঘাতযুক্ত সংখ্যা আছে, কিন্তু এখানে মানে এখানে কোনো ঋণাত্মক ঘাতযুক্ত পদ নেই, এজন্য এটা হচ্ছে বহুপদী আর এটা বহুপদী নয়। হচ্ছে গুণফল ও ভাগফল। আমরা গুণফল দ্বারা গুণন দ্বারা কিন্তু বহুপদী হবে, কিন্তু ভাগ দ্বারা বহুপদী হবে না। কিভাবে আমরা গুণন দ্বারা বহুপদী বুঝবো আর কিভাবে ভাগ দ্বারা বহুপদী হবে না, তার কারণটা আমরা জেনে নিই। যেমন এটা গুণন করলে কিন্তু অঋণাত্মক ঘাত আসবে, ঋণাত্মক কোনো ঘাত আসবে না। যদি আমরা অঋণাত্মক ঘাত পাই তখনই কিন্তু এটা বলা যাবে যে এটা বহুপদী নয়, কিন্তু এখানে কোনো গুণনের ক্ষেত্রে কোনো অঋণাত্মক ঘাত আসবে না। সরি, এখানে ভুল বলছিলাম যে এখানে অঋণাত্মক হবে, কিন্তু এখানে ঋণাত্মক ঋণাত্মক হবে না, অর্থাৎ ধনাত্মক ঘাত আসবে গুণন করলে। যেমন আমরা গুণন করে দেখি x² + 2x, 1 দ্বারা গুণন করলে x + 2, এখানে কোনো ঋণাত্মক ঘাত আসেনি, অর্থাৎ সব ধনাত্মক, এর জন্য এটা বহুপদী। আবার এবার আমরা জানবো যে ভাগ করার মাধ্যমে কি বহুপদী হবে কি বহুপদী হবে না। যেমন আমরা একটা ভাগ লিখতে, এখানে ভাগ করলে মাইনাস ঘাতটা কিন্তু ঋণাত্মক আসে,
ঋণাত্মক রাশি ওটা বহুপদী হবে না, তার মানে এটা বহুপদী নয়। আবার যেমন এইরকম করে লেখা যায় x4 বাই এক্স স্কোয়ার, কিন্তু এখানে বহুপদী হয়েছে কারণ এটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা বহুপদী আর বহুপদী না, ঋণাত্মক আর ধনাত্মক এই চিহ্নের মাধ্যমে। যেটা ধনাত্মক সেটা হচ্ছে বহুপদী হবে, আর যেটা চিহ্ন ঋণাত্মক সেটা বহুপদী হবে না। এই ভাগের দ্বারা দুটোই হতে পারে, একটা বহুপদী হতে পারে আবার নাও হতে পারে। এখন আমরা শিখবো সমতার সূত্র। সমতার সূত্র যেমন আমরা সেটা লিখতে পারি, এখানে একই চলক যদি সমান চিহ্নের দুই পাশে একই চলকের সহগদ্বয় মানে একই চলকের ঘাতযুক্ত সহগদ্বয় সমান হবে। অর্থাৎ এখানেও 2 আছে, এখানেও 2 আছে, ঘাত দুটোরই সমান, আবার একই চলক x, দুটাই x মানে একই চলক আবার ঘাতও সমান। তাহলে এখানে k এর মান হবে 2, অর্থাৎ k ইকুয়াল টু। এটা হচ্ছে সমতার সূত্র। সমতার সূত্র আমরা কখন লাগে, যখন আমরা আংশিক ভগ্নাংশতে যাব, তখন আমরা বুঝবো যে সমতার একটা অতটা গুরুত্ব। এখানে আমরা শিখবো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তোমাদের কিন্তু বইয়ে একটা সংজ্ঞা আছে, যদি x মাইনাস a যদি p অফ x এর একটি উৎপাদক হয় তাহলে p অফ a ইকুয়াল 0 হবে। অর্থাৎ x মাইনাস a যদি p অফ x এর একটি উৎপাদক হয় তাহলে p অফ a ইকুয়াল 0 হবে। এগুলো কেন দেওয়া আছে, এগুলো তোমাদের এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের এমসিকিউ লাগবে, মাস্ট বি। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, ধরো p অফ x equal x স্কয়ার প্লাস kx প্লাস 6 হচ্ছে x মাইনাস 3, p অফ x এর একটি উৎপাদক উৎপাদক হয়, তবে k এর মান কত, k ইকুয়াল 1। আমরা এখানে বুঝবো k ইকুয়াল 1, তাহলে আমরা x আমরা ইয়ে করছি যে প্রতিক্রিয়া করছি x মাইনাস a যদি p অফ x এর একটি উৎপাদক হয় তাহলে p অফ a ইকুয়াল 0 হবে। এখানে তাহলে x মাইনাস 3 p অফ x এর ইকুয়াল উৎপাদক, তাহলে p অফ 3 ইকুয়াল 0 হবে। তাহলে p অফ 3 ইকুয়াল 0, p অফ 3 আমরা এখানে বসাই, p অফ 3 স্কয়ার প্লাস k ইন্টু 3 প্লাস 6 9 প্লাস 3k প্লাস 6। আমরা সপ্তমতে জানি এটা ইকুয়াল 0, তাহলে 9 আর হচ্ছে 6 15 প্লাস 3k ইকুয়াল 0, 3k মাইনাস 15 k ইকুয়াল -5, অর্থাৎ k এর মান আমরা পেলাম -5। এরকম তোমাদের অনেক কিন্তু প্রশ্ন আছে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা শিখবো অভেদ। এটা হচ্ছে অভেদের চিহ্ন, এই চিহ্নকে বলা হয় অভেদ। অভেদ বলতে অভেদের দুই পাশেই মান দুটি সমান থাকবে, যেমন সব সূত্রই কিন্তু অভেদ। আমাদের এই যে প্রথমে মাথায় রাখতে হবে সব সূত্র হচ্ছে অভেদ। যেমন x প্লাস y x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। যদি আমরা এখানে x y এর মান যে মানটা দেব, ধরি x এর মান 1, y এর মান 2, এখানে বসাই 1 প্লাস 2 হোল স্কয়ার, b স্কয়ার 9, এখানে বসাই 1 2 স্কয়ার 2, x এর মান 1, y এর মান 2 প্লাস y এর মান 2, 1 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল 9। অর্থাৎ দুই পাশের মানই কিন্তু সমান, অর্থাৎ দুই পাশের মানই সিদ্ধ করছে। x বা y এর মান এখানেও যেটা বসাবে এখানেও যদি সেটা বসে সিদ্ধ করবে, এই জন্য এখানে অভেদ, অর্থাৎ সব সূত্র হচ্ছে অভেদ, সব সূত্রই অভেদ। তাহলে আমরা শিখবো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য যদি ভাগশেষ উপপাদ্য কিন্তু একটা সংজ্ঞা আছে তোমাদের বইয়ে, সংজ্ঞাটা হচ্ছে যদি p অফ x ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং p অফ x কে x মাইনাস a দ্বারা ভাগ করা হয়, তাহলে p অফ a হবে বহুপদীটির ভাগশেষ। যেমন ধরি p অফ x ইকুয়াল 2, p অফ x কে যদি আমরা
x-2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে p of 2। অর্থাৎ আমরা এখানে ধরে নেব x-2 ইকুয়াল 0, মনে মনে অর্থাৎ x ইকুয়াল 2। এই 2 টা এখানে বসাবো, 2 এর মান যেটা আসবে 2 বসে, x এর জায়গায় 2 বসালে যেটা আসবে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানে বসাই p of x থেকে 2 বসাই, 2 গুণন x স্কয়ার প্লাস 3 গুণন 2 প্লাস 2, 4 2 4 দুগুণ 8, 14 2 16। এই যে 16 হচ্ছে ভাগশেষ, 16 হচ্ছে ভাগশেষ। অর্থাৎ p of x কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এগুলো কিন্তু তোমাদের এখানে এমসিকিউ মাস্ট বি আসবে। পরীক্ষা একটা হলেও এমসিকিউ তোমরা পাবে যে ভাগশেষ কত। এরকম বহুপদী যা থাকবে এখানে ভাগ করতে বলবে, এই ভাগ করলে ভাগশেষ কত এটা বলবে। অর্থাৎ এখানে এই নিয়মে করে 16 আসবে, অর্থাৎ ভাগশেষ তোমাদের 16। এবার আমরা শিখবো উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যে তোমাদের বইয়ে কিন্তু একটা প্রতিজ্ঞা আছে, যদি p of x একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং p of a equal 0 হয়, তবে p of x এর বহুপদী হবে x minus a। অর্থাৎ যেমন আমরা একটা বহুপদী লিখি p of x equal x square plus 5x plus 6, এখানে আমরা যে কোনো একটা সংখ্যা বসাবো যাতে 0 হয়, সংখ্যাটা যাতে 0 হয়। আমরা সেটা কিভাবে বুঝবো যে কোন সংখ্যা বসালে, ধ্রুবক দ্বারা বুঝতে হবে যে ওখানে কোন সংখ্যা বসালে 0 হয়। এই ধ্রুবকটা 6, 6 কে আমরা ভাঙিয়ে নেব। 1 গুণন 2 দ্বারা 6, 2 গুণন 3 দ্বারা 6, সরি এখানে ভুল হয়েছে যে 1 গুণন 6 দ্বারা 6, 2 গুণন 3 দ্বারা 6। তাহলে আমরা এখানে কি প্লাস আছে, আমরা কি জানি প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস। অর্থাৎ দুটো সংখ্যার গুণফল যাতে প্লাস হয় সেটা লেখা লাগবে। এখানে 2 হচ্ছে 2 প্লাস গুণন প্লাস 3 ইকুয়াল কি আসবে 6 আসবে। অর্থাৎ এখানে যদি আমরা গুণন করি তখন প্লাস 6 আসবে। আবার যদি -2 গুণন -3 তখন কিন্তু প্লাস 6 আসবে। যদি আমরা যদি -2 প্লাস 3 করি তাহলে কিন্তু -6 আসবে, কিন্তু এখানে কিন্তু প্লাস 6 আসছে আর এখানে হচ্ছে একটা প্লাস। তাহলে আমরা এখানে 2 বা 3 যে কোনো একটা যদি আমরা x এর মান ধরি, p of 2 যদি ধরি, p of -2, তাহলে কিন্তু এখানে 0 আসবে। তাহলে p of -2, x এর মান -2, যে মাইনাস মাইনাস মাইনাসের উপর কিন্তু স্কোয়ার দিলে কিন্তু মানে জোড়া জোড়া হাত থাকলে পুরো প্লাস হয়ে যায়। যেখানে 4 থাকতো তবু প্লাস প্লাস আসতো, 2 এর উপর 2 4 প্লাস 4 -10 প্লাস 6, এখানে কিন্তু 0 হয়েছে। অর্থাৎ p of x এর p of x কে -2 দ্বারা x এর থেকে -2 বসালে কিন্তু এখানে 0 আসে। অর্থাৎ p of x এর একটি উৎপাদক x plus 2। অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে এখানে মাইনাস আছে, অর্থাৎ মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস প্লাস হিসেবে 2 টা আসবে। আর যদি এখানে প্লাস 2 থাকতো তখন x-2 হতো, উৎপাদকটা হচ্ছে x-2। এবার আমরা শিখবো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তো এখন আমরা শিখবো সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী বলতে হচ্ছে প্রতিটি পদের মাত্রা সমান হবে, প্রতিটি পদের মাত্রা একই থাকবে। যেমন আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এখানে প্রতিটি পদের মাত্রা বা ঘাত, প্রতিটি পদের ঘাতে কিন্তু একই, এখানে 1 এখানেও 1, প্রতিটি পদের ঘাতই কিন্তু একই। এরপর আমরা শিখবো প্রতিসম রাশি। প্রতিসম রাশি প্রতিসম রাশি বলতে কি বোঝায়, আমরা আগে প্রতিসম রাশিটির সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি।
একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশিতে যদি দুইটি চলকের স্থান বিনিময় করা যায় এবং যদি রাশিটি অপরিবর্তিত থাকে তখন তাকে প্রতিসম রাশি বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যেমন x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এটা f অফ y, z, এটা হচ্ছে তিন চলক সংবলিত একটা রাশি। এখানে যদি আমরা দুইটি চলকের স্থান বিনিময় করি, অর্থাৎ x এর জায়গায় y এবং y এর জায়গায় x এর জায়গায় y এবং y এর জায়গায় x বসাই, তাহলে দেখি আমরা অপরিবর্তিত থাকে কি না থাকে। অর্থাৎ f অফ x y x, z ইকুয়াল y কিউব প্লাস x কিউব প্লাস z কিউব মাইনাস 3y গুণন x গুণন z। আমরা এখন চলক পরিবর্তন করে দেখো কিন্তু একই রাশি, একই বহুপদী আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রতিসম রাশি। তখন আমরা শিখবো চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশিতে কিন্তু তিনটি চলক থাকতেই হবে, এটা মাস্ট বি। তিন চলক সংবলিত কোন বীজগাণিতিক রাশিতে প্রথম চলকের স্থানে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থানে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থানে যদি প্রথম চলক বসাই, যদি কোনো মানের অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু এটা চক্রক্রমিক রাশি হবে। যে আমরা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। থ্রি এক্স ওয়াই জেড, আমরা x এর জায়গায় y, y এর জায়গায় z এবং x এর জায়গায় z বসাবো, দেখি যে মানটা অপরিবর্তিত থাকে কি না থাকে। x এর জায়গায় y, y এর জায়গায় z এবং z এর জায়গায় x, y এর জায়গায় x এর জায়গায় y, y কিউব, y এর জায়গায় z, z কিউব, সে z এর জায়গায় x, x কিউব মানে 3, x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x। দেখো যে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। আর চক্রক্রমিক রাশিকে কিন্তু চক্র প্রতিসম রাশি বলা হয়। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখবো আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ জানার আগে আমরা একটা জেনে নিই যে ভগ্নাংশ বলতে বোঝা যাচ্ছে লব ও হর। ভগ্নাংশ বলতে লব ভাগ হর দ্বারা হর থাকবে। ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রকৃত আর অপ্রকৃত, মিশ্রটা এখানে বর্তমানে লাগবে না আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। কারণ প্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে বুঝবো এটা প্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশের হর বড় অর্থাৎ আর লব ছোট, যেমন হর বড় লব ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা উদাহরণ দিই, যেমন এক্স স্কয়ার প্লাস 1 x5 প্লাস 2। এখানে হচ্ছে হর কিন্তু বড়, কারণ এখানে ঘাতটা বড়, এই জন্য হরটি বড় লব ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হর ছোট, লব বড়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। হর ছোট, যেমন আমরা উদাহরণের সহিত একটা জানতে পারি যে x5 প্লাস 2 x স্কয়ার প্লাস 2। এখানে কিন্তু হরটা বড়, কারণ এখানে ঘাতটা বড়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।